প্রকৃতির সৃষ্টি সব কিছুতেই একটা সৌন্দর্য আছে। আগাছার মধ্যেও প্রচুর পরিমাণে সৌন্দর্য রয়েছে। আর কিছু হোক না হোক, প্রকৃতির দেওয়া একটা রং তো রয়েছে। এই যে আগাছা দিয়ে সবুজ রঙের গালিচা পাতা রয়েছে, তার মধ্যে চাষ করা হয়েছে কিছু জিনিসপত্র, সেগুলো থেকে জন্মেছে হলুদ ফুল, সাদা ফুল, আবার কখনো কখনো ওই আগাছার মধ্যেও ছোটো ছোটো ফুল হয়, সেগুলোরও খুব সুন্দর রং হয়। কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন আমার সকালবেলা কার মুখ দেখে উঠলে দিন ভালো যায়, তাহলে বলা যায় যে ঈশ্বরের মুখ দেখলে, মেয়ের মুখ দেখে উঠলে, মায়ের মুখ দেখে উঠলে, এবং এই আগাছাগুলোর মুখ দেখে উঠলেও আমার দিন খুব ভালো যায়। শুভ ভ্যালেন্টাইন সপ্তাহ, খবর কি তোমার? শুভ সরস্বতী পুজো। আমার সত্যি সত্যি বলছি, সরস্বতী পুজোয় বাঙালি বাচ্চাগুলো ভ্যালেন্টাইন্স সপ্তাহ বলেছে, ভ্যালেন্টাইন্স ডে বলে। আচ্ছা বেশ, এটা সরস্বতী সপ্তাহ, মা সরস্বতী সপ্তাহ। আমরা পুরো মানুষ এগুলোই করি। এইরকম রসকসীন মানুষ কেন সরস্বতী পুজো করে বাবা, মানে এরকম কঞ্জুস মানুষ কথা নেই। শোনো, এরকম কৃপণ আসল কথা হচ্ছে যে 15 টাকা, এখন 15 টাকার জায়গায় 25 টাকা করে গোলাপ। হ্যাঁ, তিনি 17 বছরের পুরনো বউকে গোলাপ দেবেন না। সরস্বতী পুজোর প্রসাদ এবং ভোগের থেকে অতুলনীয় আর কিছুই নেই, সত্যি বলছি আমি। সেটাই, আমি তো শুনেছি যে এনার নাকি রস মানে এত উথলে পড়ে, মানে কাত করা যায় না, রস গড়িয়ে পড়ে। হ্যাঁ, কিন্তু বউয়ের ব্যাপারে তিনি শুষ্ক মরুভূমি। তাই নয় কি? হ্যাঁ, তাই 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 ঠিক আছে, তিনি এখন খুব ব্যস্ত, কাজ করো, আমি আমার কাজ করি। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। সকালবেলা থেকে পালোয়ান সেজে ঘুরে বেড়াচ্ছি, শীতবস্ত্র পরিনি, কত কিছু করে ফেললাম। ব্লগ করার কথা মনে আছে, এই শুরু করে করতে করতে রেলগাড়ি চালু হলো এখন। তো কালকে মামুন বলে গেছে যে মামুন 2 দিনের ছুটি নেবে। আজকে মামুনের বাড়িতে একটা মুখে ভাত আছে, আর কালকে ওর হাজব্যান্ড যেখানে কাজ করে সেখানে তাদের পিকনিক, কাজেই ওরা ও 2 দিন ছুটি চাই। তা এখন জামা কাপড়গুলো আমাকে কাচতে হবে। সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু ঘরটা এখনও মোছা হয়নি। মোছা মানে এখন কিছুদিন যেটা হয়েছে যে প্রত্যেক দিন এখন ধূপ ধুনো দেওয়াটা একেবারে আমাদের বাড়িতে কম্পালসারি হয়ে গেছে। হ্যাঁ, আর আপনারা কেউ জানেন কিনা জানি না, আমিও এত ডিটেলে জানতাম না, কিন্তু সিক্রেট মিস্ট্রি চ্যানেলটা যেহেতু দেখি, সেখানে একজন ডাক্তারবাবু এসেছিলেন, তিনি তার অভিজ্ঞতা কিছু কিছু শেয়ার করেছিলেন। তো তিনি বলেছিলেন যে ঘরে যখন কোনো একটা কিছু ভালো কিছু অনুষ্ঠিত হতে চলেছে, এমন একটা কিছু হতে চলেছে যেটাতে কোনোভাবেই বাধা আসতে চলবে না, তখন কিছু কিছু জিনিস উনি বলে দিয়েছিলেন। তার মধ্যে একটা জিনিস বলেছিলেন হচ্ছে লোবান। তা সে লোবান আমি অর্ডার করেছি থেকে, অ্যামাজন থেকে, এখনও এসে পৌঁছায়নি, ওটা হয়তো কাল পরশু এসে পৌঁছাবে। তা ওটা আসলে পরে ওই ধুনোর মধ্যে লোবান দিয়ে পুরো বাড়িতে, বিশেষ করে দোতলাটা তো বটেই, ওটা দিতে হবে আর কি। ওটা এক রকমের ধূপ। আমি এই লোবানের নামটাও আগে কখনো শুনিনি, আসলে এগুলোর অবাঙালি চল। বাঙালিদের মধ্যে খুব একটা দেখি না, ধূপ ধুনোই দেখেছি চিরকাল। ফিউমিগেশন হলেই হলো, কিন্তু মনের মধ্যে একটা ওই আর কি খুটখাট চলছে যে একবার একটু অর্ডার করে দেখি, সেই জন্য একটা জিনিসটা কেমন সেটা দেখার জন্যই অর্ডার করেছি। তা নইলে ধূমায়নের আমার একটা আলাদা ব্লগ আছে। আমাদের বাঙালিরা যেরকমভাবে আমরা ধূমায়ন করে থাকি, সেটা খুবই ভালো একটা পদ্ধতি। এর সঙ্গে একটা কথা জানাই, আমার মেয়ের যিনি পিডিয়াট্রিশিয়ান ছিলেন, তিনি উনি একটা কত বড় অ্যাক্সিডেন্ট হতো, একটা মোটর বাইককে বাঁচাতে গিয়ে। বলছিলাম সেটা হচ্ছে, আমার মেয়ের যিনি পিডিয়াট্রিশিয়ান ছিলেন, তিনি একবার টুকুরের মামস হয়েছিল অনেক ছোটোবেলাতে। তো তিনি খুব একটা না ওষুধ দিতেন না টুকুরকে, মানে টুকুরকে কোনো বাচ্চাদেরই খুব একটা প্রয়োজনের অতিরিক্ত ওষুধ দিতে পছন্দ করতেন না, অ্যান্টিবায়োটিক তো দিতেই পছন্দ করতেন না, কিন্তু প্রয়োজনে দিতে হতো বাচ্চাদেরকে। তো উনি বলেছিলেন যে আমি আপনার মেয়েকে ওষুধ দিলাম মামসের জন্য যখন গিয়েছিলাম, কিন্তু আপনি একটা কাজ করবেন, আপনি সন্ধ্যেবেলাতে না ধুঁয়ো দেবেন, তার মধ্যে দেবেন হচ্ছে নিম পাতা, শুকিয়ে নিম পাতা দিতে পারেন, আর দেবেন হচ্ছে কর্পূর, আর একটুখানি গোবর, মানে গোবর মানে ঘুঁটে দিয়ে সারা বাড়িতে না আপনি ধূমায়ন করবেন। তো তাতে অনেক ব্যাকটেরিয়া মরে যায়, বা সেগুলো কিছু অনেক পুরনো দিনের অনেক প্রচলন আছে, যেগুলোকে আমরা আজকাল দিনে মানতে চাই না, কিন্তু সেগুলো যে কতটা সাইন্টিফিক, যত বয়স বাড়ছে তত বুঝতে পারছি। তো সেটা করলেই হতো। তো কিন্তু মনে হলো দেখি একবার একটুখানি করে অর্ডার করে দেখি, এই আর কি। তো যাই হোক, একবার এটা হয়ে গেলে পরে আমি আজকে আমার ঘরের বিছানা 2টো চাদর বদলাবো, এবং তারপরে যাবো হচ্ছে ছাদে মেলে দিতে, মানে এগুলো নিয়ে ছাদে মেলে দিয়ে তারপরে ওগুলো টুপুর আসলে যতক্ষণ পড়ছে ততক্ষণ ওই ঘরটাতে কোনো কিছু করাটা একটু ডিফিকাল্ট। তো ও যখন একটু ব্রেক নেবে তখন ওই কাজটা করে আমি চানে চলে যাব। আজকে আমাদের শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশন যাওয়ার পরিকল্পনা হয়েছে। আজকে আমার একটা জাজমেন্ট ছিল, সেটা হবে না, যার ফলে আমরা এই প্ল্যানটাকে আবার জাগিয়ে তুলেছি। আমরা 4টের সময় বেরোবো। হ্যাঁ 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 হ্যাঁ, দেখাও, কোথায় শাল?
বিছানায় দেখা যাচ্ছে খালি বালিশ, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। ও বাবা, দারুণ সুন্দর, এটা হলুদ তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গেরুয়া, খুব সুন্দর হয়েছে মা, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সুন্দর দেখতে দিদা। হ্যাঁ, খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। শান্তি ক্লাস্টারে সত্যি খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তুমি একটু বউনি করে নাও। তো কেন করবে না? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। ওকে। মাঝখানে 3 তারিখের ব্লগটা যদি ডিলিট না হয়ে যেত তাহলে হয়তো বা আপনারা আরেকটু ভালো করে বুঝতে পারতেন যে এই কমলা শালের গুরুত্বটা কি। সেদিনে আমি একটা শাল কিনে এনেছিলাম এবং বলেছিলাম যে আমার না একটা ভীষণ গেরুয়া রঙের শাল কিনতে ইচ্ছা হয়েছে। পরবর্তীকালে আমার একটা বেগুনি শালেরও খুব শখ হয়েছে। তো মাকে বলেছিলাম এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি আমাকে কিনে দিও। উপহার হিসেবে চাইনি, আমি বলেছিলাম আমি পরে তোমাকে দাম দিয়ে দেবো। মা বলেছে তোমার তো আসপর্দা কম নয়। সেদিন যেদিন ফোন করে এটা বলেছিলাম সেদিন বলেছিলেন। তো দেখুন, সেই আসপর্দা নয়, মা আমাকে উপহারই দিলেন এবং জিনিসটা মা কিনে ফেললেন। আমি যখন একটা জিনিস ভাবি সেটা করতে আমার কতদিন সময় লেগে যায়। মায়ের সাথে এখানেই আমার পার্থক্য। এক্ষুনি বললাম যত দ্রুত সম্ভব মা কাজটা করে ফেলবেন তবে মায়ের শান্তি। টুপুরের ঘরে, টুপুর এখন ওই ঘরে বলছে মা এখন এই ঘরে বেশি নাড়াচাড়া করো না, তোমরা ফিরে এসো, তারপরে বরং সন্ধ্যেবেলায় যেমন তুমি ওই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করেছো তেমন আমার ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে দিও, কিন্তু এই বেলা নয়। তো ঠিক আছে, সামান্য অনুরোধ রাখাই যায়, দেখা যাক। আবার এদিকে স্বর্ণ বলে দিয়েছে আমি তো বিছানার চাদর অর্ডার করে দিলাম মিশো থেকে, কিন্তু সেটা ডেলিভারি ডেট দেখাচ্ছে 21 তারিখ। দুটোই মানে দুটো খাটেরই আর কি করে দিলাম। তো ঠিক আছে, আসবে, আশা করি তার আগেই চলে আসবে। 19 তারিখে এলেও আসলে কেচে তবে পাততে হয়, তো আশা করছি কেচে দিলে মেশিনে যখনই আসবে তখনই একদম খুলে কাচতে দিয়ে দেবো এবং শুকিয়ে যাবে, যেহেতু মেশিনে কাছে হবে। মানে যেদিনকে আসবে সেদিনই সন্ধ্যেবেলা পেতে দেবো, কিন্তু সেটা আশা করছি 20 তারিখের আগে এলেই ভালো। ঠিক আছে, নাহলে কি আর করা যাবে। এটা সামান্য একটা টোটকাও বলে যে হলুদ রঙটা শুভ, সেই জন্য, আর অন্য কোনো কারণ নেই। সেই তৈরি হয়ে গেছি, সোয়েটার ছাড়া শাহুডাঙিতে যাওয়াটা নির্বুদ্ধিতা। যদিও বাইরে আজকে তুলনামূলকভাবে ঠান্ডা অনেকটাই কম, কিন্তু ফিরতে ফিরতে সন্ধে হবে। শিলিগুড়ি আন্দাজে শাহুডাঙিতে অনেক বেশি ঠান্ডা। তো যাই হোক, ওরা নিচে মোটামুটি রেডি হয়ে গেছে। সুনীলদাকে খবর দিয়েছিলাম, সুনীলদা আসেনি, সুনীলদার ছেলে এসেছে। তো এখন যাওয়া যাক, আর কথা বলবো না, চলুন যাই। আর এই শাড়িটা হচ্ছে এমন একটা শাড়ি যেটা আমার বিয়ের সময় কেউ একটা উপহার দিয়েছিল আমাকে, এবং পিওর সিল্ক। কিন্তু কিছু শাড়ি থাকে না যে ব্লাউজ পিস কাটলে সেটা ছোটো হয়ে যায় শাড়িটা, এই শাড়িটা তাই ব্লাউজ পিস কাটা হয়েছিল। তখন আমি রোগা ছিলাম, অতটা বুঝিও নি, শাড়িটা অনেকটাই ছোটো হয়ে গেছে। এটা এখন এই মুহূর্তে 11 হাতের শাড়ি, 11 হাতও পুরোপুরি না, যার ফলে কুচি কম হয়েছে, আঁচল ছোটো হয়েছে, অনেক ব্যাপার। তো যাই হোক, আপাতত চলুন যাওয়া যাও। অনেকদিন বাদ করলাম এই শাড়িটা। যখন বেরোনোর কথা তার থেকে অনেকটা বেশি সময় লাগলো। আমি তো গাড়িতে এসে বসে আছি, তা আমার শ্বশুরমশাই আসছেন না কি কারণে বুঝতে পারছিলাম না। পরে বুঝতে পারলাম যে উনি ওনার পার্সটা হারিয়ে ফেলেছিলেন, পরে আলপনাদি সেটা খুঁজে দিল। তো এখন মেজো কাকুও দাঁড়িয়ে রয়েছেন, মেজো কাকুও বুঝতে পারছেন না যে দাদা কেন দেরি করছেন। তো যাই হোক, কাকু ঢুকছেন না, কারণ আমার শ্বশুরমশাই কোথায় বসবেন তার উপরে নির্ভর করছেন। আমি একটা জিনিস খেয়াল করছি যে মেজো কাকু কিন্তু এতটা কম প্রতিক্রিয়াশীল মানুষ ছিলেন না, কিন্তু ডুংডুং চলে যাওয়ার পর মেজো কাকুর প্রতিক্রিয়া প্রায় নেই বলা যায়। মানে সব কিছুতে আছেন, আবার কোনো কিছুতেই যেন নেই। তো ঠাকুরের কাছে যাচ্ছি, একটু মিষ্টি না নিয়ে গেলে হয় না, মিষ্টি ফল দুই লাগবে। তো আমার শ্বশুরমশাই কিনলেন একটু, মানে ছেলেটিকে দিয়ে কেনালেন একটু মিষ্টি, আর আমি কিনলাম হচ্ছে
কমলা লেবু, 2 কিলো কমলা লেবু। বললো দার্জিলিংয়ের কমলা লেবু, কিন্তু এটা নয় দার্জিলিংয়ের। তো যাই হোক, ওকেই আনতে বলেছিলাম, তো দেরি হচ্ছিল, তাই জন্য আমি একটু নেমে দেখলাম। আর এখন শাউডাঙ্গিতে যাচ্ছি। আজকে আর রাস্তা সে অর্থে খুব একটা রাস্তার দৃশ্য দেখাচ্ছিলাম না, কারণ মেজো কাকা অনেক লম্বা আর ওনার স্ট্রাকচারটা একটু বড়, আর আমাদের গাড়িটা ছোট। পরিসরটা ব্লক করার জন্য, সামনের রাস্তাটা দেখানোর জন্য পরিসরটা ছোট হয়ে গিয়েছিল। আর সাইড দিয়ে এত সুন্দর দেখা যাচ্ছিল এই মানে কমলা রঙের আকাশ, কিন্তু যখনই দেখাতে যাচ্ছি তখনই সামনে একটা করে গাড়ি চলে আসছে। আসলে বন্ধুরা, দেখানোটা আপনাদের জন্য যতটা, ততটা আমার নিজের জন্য। আমার এই ধরনের আকাশ দেখতে খুব ভালো লাগে, এবং প্রত্যেকদিন তো এই সুযোগ আমার হয় না। কখনো যদি আবার ইচ্ছে করবে এই ব্লগটাই আবার দেখবো। তো যাই হোক, এখন দেখতে দেখতে প্রায় পৌঁছেই গেলাম শাউডাঙ্গি রামকৃষ্ণ মিশনে। একটু আগে আসলে হয়তো বা ভালো লাগতো। মেজো কাকার ঈশ্বরের প্রতি, ঠাকুর দেবতা কোনো কিছুর প্রতি আর সেই রকমভাবে খুব একটা অনুরাগ নেই, একটা সময় ছিল। এখন ছেলে চলে যাওয়ার পর তিনি সম্পূর্ণভাবে বিমুখ হয়ে গেছেন। মেজো কাকার জন্য এখানকার প্রকৃতিটা অনেক বেশি উপভোগ্য হতো, কিন্তু আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধে লেগে গেল, এবং আমার শ্বশুরমশাই ভীষণভাবে চাইছিলেন সন্ধ্যারতিটা অ্যাটেন্ড করতে, এবং মেজো কাকুও কিন্তু সন্ধ্যারতি দেখলেন। কিন্তু যাই হোক, সে অর্থে খুব একটা প্রতিক্রিয়া দিলেন না। আমি ফেরবার সময় জিজ্ঞেস করলাম কাকু কেমন লাগলো, কাকুর মুখে কোনো কথা নেই, একেবারেই তিনি চুপ। তো যাই হোক, সেটা কিছুটা অনুমান করাই যায় কেন। তো এখন প্রায় পৌঁছে গেছি, ইনফ্যাক্ট পৌঁছেই গেছি। এবারে মন্দিরের ভেতরে যাওয়া যাক। এবং আশ্রমিক ছেলেগুলোকে দেখে যে এত ভালো লাগছে, সব শাল পরে বড়দের মতো সেজে গুজে এরা যে কি সুন্দর কাজ করছে, খুব ভালো লাগছিল দেখতে, সত্যি কথা। এই ধুতি পাঞ্জাবি, তারপরে এই যে ভারতীয় পোশাক, একেবারে নিপাট ভারতীয় পোশাক, এই বাচ্চা মানুষদের পরলে এত সুন্দর লাগে, ইনফ্যাক্ট বড়দের পরলেও খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডকে ধুতি পাঞ্জাবি পরলে যে কি সুন্দর লাগে দেখতে, কিন্তু ব্যাটা পরে না, জানেন তো। এই যে দেখুন আশ্রমিক বাচ্চাগুলো, কি সুন্দর শাল, কেউ ওদের উপহার দিয়েছে সম্ভবত। দেখি ঠাকুর চাইলে কখনো যদি সম্ভব হয়, ঠিক আছে, আগে ভাগে কিছু বলছি না আপাতত। তো অনেক সুন্দর ফুলের চাষ হয়েছে এখানে দেখলাম, কিন্তু ঘুরে ঘুরে দেখা হলো না, কারণ সন্ধ্যারতির সময় প্রায় চলে এসেছে। আর ঠাকুরের দরবারে গিয়ে আগে ঠাকুরকে না দেখলে কোনো কিছুই ভালো লাগে না, এবং ঢুকে পড়লে আজকে মনে হচ্ছিল যে আর বেরোতে ইচ্ছা করছে না, সত্যি কথা। তো এখন কাকুও ঢুকে যাচ্ছেন, আমার শ্বশুরমশাই একটু ওয়াশরুম গেছেন, সেখান থেকে এসে ওরা বসতে যাবেন, কিন্তু চেয়ারগুলো ছিল না, কয়েকটা কাঠের টুল ছিল, সেই জায়গাগুলো সবাই বসেছিল। পরে আমি 2টো চেয়ার এনে দিলাম, পরে ওনারা বসলেন, এবং এরপর সন্ধ্যারতি শুরু হলো। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি শ্রীরামকৃষ্ণ দেবের ভক্ত, তাহলে হনুমান চালিসা পড়ি কেন, রামের স্তুতি করি কেন? দেখুন দেখি, এই যে দেখুন, এই যেটা হচ্ছে রাম দরবারের একটি ফটো, এবং তার নিচে হনুমানজি শ্রীরামকৃষ্ণ মিশনেও পূজিত হন। বন্ধুরা, প্রত্যেক একাদশীতে এখানে রাম স্তুতি বা রাম কীর্তন করা হয়। আর আমি তো এক তো ওই রাম দরবারের ফটো দেখছি, ঠাকুরকে দেখছি, আর দেখছি এই একটা ছোট্ট ছেলেকে। আমার শুধু মনে হচ্ছে, বাবা তোরা ভালো থাক, তোরা ভালো থাকবি, ঠাকুর তোদের আশ্রয় দিয়েছেন, ঠাকুরের সামনে এই বয়সে তোরা এইরকমভাবে সুন্দরভাবে উপাচারগুলো করতে পারছিস, তোদের অনেক জন্মের ভাগ্য। আর এই যে একজন শাড়ি পরা ভদ্রমহিলা, ইনি বসেছি পর থেকে কি উচ্চস্বরে কাঁদছিলেন জানেন বন্ধুরা, কিছু একটা হয়েছে, নাহলে একজন রীতিমতো সুস্থ স্বাভাবিক মানুষ ঠাকুরের দরবারে এসে উচ্চস্বরে কাঁদতে পারেন, মানে তিনি কন্ট্রোল করতে পারছেন না নিজেকে। কত যন্ত্রণা, কত দুঃখ মানুষদের থাকে, সে আন্দাজে আমরা কত ভালো আছি, কত ভালো আছি। বাইরে বেরিয়ে দেখলাম প্রসাদ হিসেবে আজকে খিচুড়ি হয়েছে। খিচুড়িটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল, আর মুগ ডালে খিচুড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রচণ্ড গ্যাস হয়ে গেল। আশ্রমের সব কিছুই যে সবসময় অত্যন্ত দেবভোগ্য খেতে হয় তা নয়, তারাও মানুষ, তাদেরও কিছু মাঝে মাঝে একটু গন্ডগোল হয়ে যায়। একদম ঠান্ডা খিচুড়ি একদমই ভালো লাগছিল না, কিন্তু ঠাকুরের প্রসাদ যেহেতু ফেলতে চাইছিলাম না, কিন্তু আমার গাড়িতে আসতে গিয়ে বেশ কষ্ট হচ্ছিল। তো যাই হোক, বাড়িতে এসে পরে ওষুধ খেয়ে নেওয়ার পর তারপর কিছুটা শান্তি। এটা হচ্ছে আলপনাদির নতুন ফ্রেম চশমার। কি করে এত সুন্দর চশমাটা পেলে একবার বলে দাও তো। কি করে পেলাম? হ্যাঁ, ওই ইসে মানে আমাদের 20 নম্বর ওয়ার্ড থেকে ওই কাউন্সিলর তিনি একটা
ক্যাম্প বসিয়েছিলেন, আই ক্যাম্প, সেখানে দেখা দেখেছিল, সেখানে ফ্রিতে দেখিয়েছে, ফ্রিতে একখানা চশমাও পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে দেখতে। আমার মেয়ে বলেছে দিদিমুনি দিদিমুনি লাগছে, ভালোই লাগছে দেখতে, সত্যি সুন্দর লাগছে। তবে এটা কিন্তু পড়তে হবে, হালকা চোখে চশমা পরা খুব মানে অস্বস্তিকর ব্যাপার। সত্যিই তাই, আমি চশমা পরে কাজ করতে আমার কেমন মনে অসুবিধা। এটাতে অসুবিধা হওয়ার কথা না, এটা অনেকটা হালকা না চশমাটা, এটা পারবে পড়তে। ওকে, টিপ 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 আর বন্ধ হয় না। যাই হোক, সমস্ত রাত্রের কাজ করে ফেলেছি, আজকে ভাঁড়িটাও মেজে ফেলেছি। তো কালকে স্যারের মানে এই যে আমার প্রতিদেবতার একটু গুরুত্বপূর্ণ কাজ আছে, সকাল সকাল সে বেরিয়ে যাবে, সেই জন্য ভাতটা খেয়েই যাবে আর কি। সারাদিনের নামে কাজ আছে, কলেজে যাচ্ছে না কিন্তু অন্য কোথাও একটা কাজ আছে, সেই জন্য ভাতটাগুলো সব ভিজিয়ে টিজিয়ে নেওয়া, সকালবেলার জন্য চায়ের জল টল সব রেডি করা হয়েছে। কিন্তু হাঁড়িগুলো এই জাস্ট একটু আগে মাজলাম, যার ফলে থাকুক একটু বাদে সব সরিয়ে রাখবো। আর বাড়িতে ফিরে আর ব্লগ করিনি, কারণ দুপুর একদম এক নাগারে পড়ছে। ওর যেটা বুঝলাম একটু কোমরে যন্ত্রণা হয়েছে, মাথাটা একটু ব্যথা করছে, একটু বেশি ঘুম ঘুম পেয়ে যাচ্ছে, মানে তাড়াতাড়ি সারাদিন পড়ছে সেহেতু তারপরে ওকে একটু সেবা করলাম, মেয়ের একটু সেবা টেবা করে তারপরে আমার বরের আজকে মাটন হয়েছে, সেই জন্য তুলাই চালের ভাত রান্না করে দিলাম তাকে, তারপর সে খেলো, এখনও সে বিজি। তারপর আমি আবার একটা আজকে অত্যন্ত মানে অপকীর্তি টাইপের একটা কিছু করেছি, সেইটা হচ্ছে আমি আমার আলমারির 3টে কুর্তির যে র্যাক, সেই র্যাকটাকে কয়েকদিন থেকে ভাবছি গোছাবো হয়ে আর উঠছে না, এই হয় সেই হয়, হ্যানা হয় তেনা হয়, ওইটা আর হচ্ছে না। তাই জন্য আমি ঠিক করেছি কালকেটা গোছাবোই, কিন্তু এরকম মনে মনে পণ করলে অনেক সময় পণ ভঙ্গ হয়ে যায়, সেজন্য আর যাতে পণ ভঙ্গ না করতে পারি সেজন্য সবটুকু যত আছে এর মধ্যে সব নিয়ে এসে বিছানাতে ভাবে স্তূপ করেছি। আজকে রাত্রেবেলা এটা করলাম, কালকে সকালবেলায় প্রথমে তো আগে বাতিল করব বেশ কিছু কুর্তি, তারপরে যেগুলো নেওয়ার মানে আবার ভরার সেগুলো সমস্ত কিছু গুছিয়ে ভরবো। তো রাত্রেবেলায় আর এই কাজটা করা যাচ্ছে না, সকালবেলাতেই করব। আমিও খুবই ক্লান্ত লাগছে, আমার খুব ঘুম পেয়েছে আজকে, ফলেতে ব্লগটা এন্ড করতে চাই। ঠিক আছে বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য